বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয় বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। ওয়াইএএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের চতুর্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাদ এখন প্রায় মৃত্যু। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেন গুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়। ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়েছিল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 অগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক, লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণই।
লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী, তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। ১৩ বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস। যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞা। আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি, যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণ। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ছাড়। কিন্তু এর পেছনে আছে আরো বড় গল্প। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দির নেতৃত্বাধীন এসডিএফ, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনো শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট, সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনো সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%, নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওরা যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গান পাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অমনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বোয়াজ দোলফ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এই যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় দুই ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি, তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়। টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো।
ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন। তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে, কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি। মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। দোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে, যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে, তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো, যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা, আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু IRGC নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন, আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে, ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প। যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো। তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা, তার মতে, দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময়ের চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান, যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল। বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন, তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো, তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দান, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপরে এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে।
নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটর চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো, 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো, আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনত, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠে নয়া প্রহরী, আকাশের অদেখা বীর। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান। কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে।